আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য এই ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আজকের এই প্রোগ্রামটা আপনারা সব সময়ই দেখেন দুইজনকে, আমি এবং আমার সাথে থাকেন একজন ব্যারিস্টার বা কুইন্স কাউন্সিল কিউসি। কিন্তু রিসেন্টলি আমার কাছে কমিউনিটির মেম্বারদের কাছ থেকে অনেক অনুরোধ আসছে। সবাই বলছে কি ক্রিমিনাল লয়ের উপর একমাত্র আপনিই কথা বলেন, একমাত্র আপনি অনুষ্ঠান করেন, এবং এখানে অনেক জানার আছে। আমাদের অনেক লোকজন অজ্ঞাতসারে না জেনে না শুনে অনেক ভুলভ্রান্তি করতেছে এবং পুলিশের আপনার হয়রানির সম্মুখীন হচ্ছে বা চার্জ হচ্ছে, কোর্টে ট্রায়াল ফেস করতে হচ্ছে। তো আমাকে অনুরোধ করেছে আমি যেন একা প্রোগ্রামটা বেশি করি এবং বাংলায় বলার চেষ্টা করি। তারপরেও আমি আমার যে কিউসিরা যারা আছেন, কুইন্স কাউন্সিলরা, ওনারা খুবই লিডিং প্র্যাকটিশনার এদেশের মধ্যে এবং হাই র্যাঙ্কিং ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, ওনাদেরকেও আমি নিয়ে আসব। আর আজকের যে কথাগুলো বলবো আজকের এই টপিকের মধ্যে, সেটা আমি হলো কি একটা কিভাবে পুলিশ অ্যাকাউন্ট ফ্রোজেন করতেছে ওইটার উপর বলবো। এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা, এবং কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং প্রতি রবিবার এবং প্রতি সোমবার, রবিবার 12:30 থেকে 2টা এবং সোমবার 9:30 থেকে 11টা আপনারা আইনি বিষয়ক ক্রিমিনাল ল বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর, তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের কেসের বিভিন্ন তথ্যাদি ফাঁস হয়ে যেতে পারে, আরেকজন জেনে যেতে পারে, এটাতে অনেক রিস্ক থাকে, অনেক রিস্ক হয় বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টের অনেক হাই প্রোফাইল কেসগুলো করেছি, অনেক বড় বড় কেসগুলো করেছি, যেগুলো এদেশের নিউজ মিডিয়াতে বিবিসিতে পাবলিশ হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, বিভিন্ন কোয়েরিজগুলো আমার কাছে আসে যে আজম সাহেব কি করতে হবে, কি হয়েছে, কেন হলো এটা। এই বিভিন্ন কোয়েরিজগুলো এবং বিভিন্ন প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো আমি ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার এবং অ্যাকাউন্ট ফরফিচার অর্ডার। খুবই ইন্টারেস্টিং। গতবারে যেটা বলেছিলাম সেটা হলো আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে আপনার সম্পদ কোত্থেকে আসছে, পুলিশ একটা অর্ডার বের করে নিবে, আপনাকে এখন এটাকে এক্সপ্লেইন করতে হবে। আর আজকে বলবো কিভাবে পুলিশ একজনের অ্যাকাউন্টটাকে নোটিশ না দিয়েই এটা ক্লোজ করে দিতে পারে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, অথবা ফোন করে যদি বলে পুলিশ স্টেশনে যাবার জন্য, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ল সলিসিটরের সাথে যোগাযোগ করে মিটিং করে ইন্টারভিউ দিতে যাবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়।
ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2017 ইন্ট্রোডিউস হয়েছিল জানুয়ারি 2018 সালে। এই আইনের মাধ্যমে কতগুলো খুব ইম্পর্ট্যান্ট আইন এই দেশে ইন্ট্রোডিউস করা হয়েছিল, আর এই আইনটার নাম হলো ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2018। এই আইনের মাধ্যমে একটা অপরাধ নিয়ে আসা হয়েছে, একটা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার ইন্ট্রোডিউস করা হয়েছে। পুলিশ এই অর্ডারটা কোর্টে বের করতে পারবে, আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে, আপনাকে ব্যক্ত করতে হবে, আপনাকে বর্ণনা দিতে হবে আপনি কিভাবে সম্পদের মালিক হয়েছেন। ওইটার উপর আমি গত প্রোগ্রামে বলেছি, আর আজকে বলবো ওই আইনের আওতায় আরো দুটা জিনিস আনছি। সেটা হচ্ছে কি, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। তার মানে পুলিশ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিতে পারবে, মানে আপনি ওইখান থেকে পয়সা উঠাতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা ট্রান্সফার করতে পারবেন না, কাউকে চেক লিখতে পারবেন না, আপনি শুধু জমা দিতে পারবেন। এই অর্ডারটা পুলিশ বের করবে। কেন বের করবে, কখন তারা এগুলা বের করবে, সেটা আমি আজকে বলছি। শুধু অ্যাকাউন্ট ফ্রোজেন অর্ডার না, এই ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2018 এর মাধ্যমে আরো একটা অর্ডার তারা বের করতে পারে, অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। এটা হচ্ছে ওই অ্যাকাউন্টের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট মানে কি, যে পয়সা কড়ি যেগুলো আছে ওগুলো তারা জব্দ করতে পারবে। তাইলে এই বিশাল অঙ্কের কতগুলো আইন এই ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2018 এর মাধ্যমে ইউনাইটেড কিংডমে নিয়ে আসা হয়েছে, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে জানুয়ারি 2018-এ। Soon after আইনটা কার্যকর হওয়ার পরেই ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এই দেশের যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে, তারা অ্যানাউন্স করেছিল ফেব্রুয়ারি মাসে, খুব অল্প সময়ের মধ্যেই। তারা কি অ্যানাউন্স করেছিল, দ্যাট ইট হ্যাড used account freezing orders for the first time, freezing more than 400,000 pounds from 3 UK bank accounts. তারা বলছে কি, তারা 400,000-এরও বেশি পয়সা উপরে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করে নিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। Just 3 weeks later, ওটা ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যানাউন্স করার 3 সপ্তাহ পরে দ্য ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার, আরেকটা অর্গানাইজেশন, used account freezing orders to apply to freeze 95 student accounts suspected of being used of money laundering. ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার তারা 95 জন ছাত্রের অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিয়েছে।
কোর্টের অর্ডার নিয়ে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করে এবং 95 ছাত্র অ্যাকাউন্টগুলো তারা ফ্রোজেন করেছে। তারা সন্দেহ করেছে এই অ্যাকাউন্টগুলোকে ইউজ করা হচ্ছে মানি লন্ডারিং এর জন্য। আমি এই মানি লন্ডারিংটা কি সেটা আর বলতে যাব না, কারণ এটা বিশাল অঙ্কের আইন, এটা বিশাল ব্যাপার। এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে একজন নিরীহ মানুষের অ্যাকাউন্ট যদি একজন ক্রিমিনাল তার পয়সা করি তার অ্যাকাউন্টে ঢুকাইয়া দেয়, তাহলে যার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকছে তাকেও মানি লন্ডারিং এর আওতায় চার্জ হতে পারে, কোর্টে ট্রায়াল ফেস করতে পারে। কারণ হলো কি, তার অ্যাকাউন্টে পয়সাটা আসছে কোত্থেকে, পয়সার উৎস বর্ণনা করতে হবে। তারা বলবে যে সে ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটির পয়সাকে সহযোগিতা করতেছে তার অ্যাকাউন্টটা ইউজ করতে দিয়ে। তাইলে আমি সংক্ষেপে বলবো এখন। আচ্ছা, ওর আগে সামারাইজ করার আগে আরো একটা অর্গানাইজেশন, সিরিয়াস ফ্রড অফিস, তারা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করেছে 1.5 মিলিয়ন পাউন্ড ব্যাংকের অ্যাকাউন্টের পয়সা ফ্রোজেন করার জন্য ফর এ কনভিক্টেড পারসন হু বিন কনভিক্টেড ফর ফ্রড। তাইলে আমি 3টা উদাহরণ দিলাম। জানুয়ারি 2018 সালে ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আইনের আওতায় 3টা জিনিস অপরাধের আওতায় নিয়ে আসা হয়েছে, যে অব্যক্ত সম্পদের বর্ণনা দিতে হবে, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করতে পারবে যে আপনার অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিবে, আপনি পয়সা উঠাতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, কারো কাছে চেক লিখতে পারবেন না, শুধু জমা দিতে পারবেন। এবং সে আপনার অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার বের করতে পারবে। থার্ডটা হইলো, তার মানে আপনি পয়সাগুলো আর রাখতে পারবেন না, ওগুলো তারা জব্দ করবে। সেই জানুয়ারি মাসে আসার সাথে সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি 400,000-এরও বেশি অঙ্কের পয়সার উপরে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার বের করে নিয়েছে কোর্ট থেকে। ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার 95টা স্টুডেন্টের অ্যাকাউন্ট ফ্রোজেন করে দিয়েছে। আমাদের দেশের লোকজন বাংলাদেশ থেকে আসতেছে, বিভিন্ন দেশ থেকে আসতেছে, তারা জানে না আইন কানুন, যে কত কমপ্লিকেটেড লিগাল সিস্টেম ইউনাইটেড কিংডমের মধ্যে। ইভেন যারা শিক্ষিত মানুষ তারাও কিন্তু বুঝতে হিমশিম খেতে হয়। এখানে লিগাল সিস্টেম এমন ভাবে গিয়ার করা হয়েছে, এখানে কোনো লুপহোল নাই, সবাই আইনের আওতায় নিয়ে আসা হবে। সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যেই হোক, সবাই আইনের আওতায় আসতে হবে, কারাগারে দাঁড়াতে হবে যদি অপরাধ করে। অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারের পর অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার, তার মানে ওইখানে ব্যাংকের মধ্যে যে পয়সাগুলো আছে এগুলো জব্দ করা হবে। It would be a surprise if we do not see more use of account freezing order in the very near future. এটা খুব আশ্চর্য হব আমরা যদি এই অর্ডারটা পুলিশ আরো বেশি বেশি করে ব্যবহার না করে। প্রচুর পরিমাণে এই অর্ডারটা পুলিশ বের করে নিয়ে আসবে এমন। সুতরাং যারা স্টুডেন্ট আছেন, যে এদেশের 95টা স্টুডেন্টের অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হয়েছে ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার থেকে, কারণ তারা সাসপেক্ট করেছে এই অ্যাকাউন্টগুলো মানি লন্ডারিং এর জন্য ইউজ করা হচ্ছে। সুতরাং আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন, আইনের প্রতি যত্নবান থাকবেন, আইনের উপরে ওয়াকিবহাল থাকার জন্য চেষ্টা করবেন। কারণ আইন না জেনে
এবং আইন না জানার কারণে যদি কোনো অপরাধ করেন, তাহলে আপনার আইন না জানাটা আপনার জন্য কোনো সুফল বয়ে আনবে না যখন আপনি বিচারের সম্মুখীন হতে হবে। Their appeal to law enforcement agencies is clear. They give the authorities the chance to target wealth linked to suspected criminality that is held in bank and building society accounts. এটা পরিষ্কার, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এটা স্বচ্ছ, কারণ এটা তাদেরকে একটা সুযোগ দিবে, এটা তাদেরকে একটা দিবে, পথ দিবে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে যে পয়সাগুলো আসতেছে, সন্দেহ হচ্ছে যে পয়সাগুলো আসার, এবং যেগুলো আপনার ব্যাংকের মধ্যে রাখা হচ্ছে, বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্টের মধ্যে রাখা হচ্ছে, সেগুলো তারা ফ্রোজেন করবে এবং ফরফিট করবে, জব্দ করবে। আমি আবারও বলবো, যখনই আমাদের এই 95 স্টুডেন্টের অ্যাকাউন্ট যে ফ্রোজেন করেছে মানি লন্ডারিং এর জন্য সাসপেক্ট করে, আমাদের ছাত্র ভাইরা যারা আসছেন, হয়তো নতুন আসছেন দেশের মধ্যে, এগুলো খুব জটিল আইন। আপনি যেই কোনো কারো কাছ থেকে পয়সা আপনার অ্যাকাউন্টের মধ্যে রাখতে দিবেন না। ক্যাশ রাখাটা তো বড় সমস্যাই এমনিতেই, সুতরাং সব সময় সজাগ থাকবেন। পয়সা যদি আপনার মা বাপের কাছ থেকে আসে আপনার পড়াশোনার খরচের জন্য, সেটা ঠিক আছে। আপনার স্পন্সরের কাছ থেকে পয়সা আসতেছে আপনাকে ফাইন্যান্স করার জন্য, স্টাডির জন্য, সেটা ঠিক আছে। অজানা অচেনা একটা সাসপিশিয়াস পার্সন থেকে, যাকে আপনি ডাউট করেন, সে যদি বলে তোমার অ্যাকাউন্টে কিছু পয়সা রাখবো কয়েকদিন, এই পয়সাটা তোমার কাছে রাখো, তোমাকে কিছু আমি একটা কমিশন দিয়ে দিব, এগুলো করতে যাবেন না, তখন আপনি অপরাধের আওতায় চলে আসবেন। When the Proceeds of Crime Act 2002 came into force, the part that received the most fanfare was not the sections relating to the money laundering, but part 5. পরিষ্কার একেবারে। Proceeds of Crime Act 2002, এই আইনটা আইনের জগতে সবাই জানা আছে। আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, আমাদের কাছে এই আইনটা সচরাচর প্রত্যেক দিনেই চলে আসে, কারণ এই আইনের আওতায় প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে, প্রচুর মানুষ চার্জ হচ্ছে, ট্রায়াল ফেস করতে হচ্ছে কোর্টের মধ্যে। সুতরাং এটার জন্য আমরা সবসময় জানাশোনা আছে এটার উপরে। কিন্তু এটা দিয়ে যে মানি লন্ডারিং এর আইন আনছে, অপরাধটা আইন হিসাবে ইন্ট্রোডিউস করেছে, ওটার জন্য ওটা পাবলিসিটি পায় নাই বেশি। সবচাইতে বেশি পাবলিসিটি পেয়েছে কি পার্ট 5। পার্ট 5টা কি? ওই অ্যাক্টের পার্ট 5 এর মধ্যে বলা আছে কি, ক্যাশ পয়সা জব্দ করা, ক্যাশ ফরফিচার করা। রাস্তাঘাটে, বিমানে, বন্দরে, পোর্টে ক্যাশ পাওয়া গেলে 1000 পাউন্ডের উপরে নিয়ে যাবে। এটাই সবচাইতে বেশি পাবলিসিটি পেয়েছিল। ফানফেয়ার মানি মানুষের কাছে বহুল আলোচনাযোগ্য হয়েছিল, যে আমার পয়সা আমার পকেটে আছে 1000 পাউন্ড, 1100 পাউন্ড, পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনার পয়সা, কিন্তু এখন আপনার দায়িত্ব হবে সেটা কোর্টের কাছে প্রমাণ করে দিয়ে আসা, কিভাবে আপনি পয়সাটার মালিক হলেন, পয়সার উৎস কোত্থেকে অর্জন করেছে। কারো যদি পয়সার উৎস যদি ইল্লিগাল অ্যাক্টিভিটির থেকে হয়,
ইভেন একটা অবৈধ কাজ করে যদি ওই পয়সা অর্জন করা হয় তখনও ওই অপরাধের আওতায় চলে আসবে, কারণ কাজ করার জন্য আপনি ইল্লিগাল, আপনার পারমিশন নাই কাজ করার জন্য। তাহলে এটা খুব মর্মান্তিক। এগুলো খুব আমার কাছে অনেক সময় অনেক কষ্ট হয়। আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছি আজকে 25 বছর ধরে। আমি একদম মন দিয়ে আমি চেষ্টা করি যারা আসলে নিরীহ তাদেরকে কিভাবে প্রপার ডিফেন্স দেওয়া যায়, কারণ আমার লাইফে এই 25 বছরের ক্রিমিনাল ল প্র্যাকটিসে আমি অনেক নিরপরাধীকে দেখেছি। কারণ হলো কি, আমি তাদেরকে খালাস পেয়েছি কোর্ট থেকে। সেই বিশাল বিশাল অঙ্কের বিবিসিতে যেগুলো পাবলিশ হয়েছে শুধু ওইগুলো কেস না, যেগুলো দেশে ন্যাশন ওয়াইড অনেক, যে আমাকে যে কম্পিটেন্স প্লাস হাইয়েস্ট রেটিংটা দিয়েছে মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে, তারাও স্বীকার করেছে যে খুব হাই গ্রেডেড রেপ কেস মিস্টার আজম ডিল করেছে, very professionally, very punctually, very meticulously। আমার ওই কাজকর্ম দেখেই আমাকে কম্পিটেন্স প্লাস এই হাইয়েস্ট রেটিংটা মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে দিয়েছিল। সেই রেটিংটা কিন্তু আমার সে দীর্ঘ অনেক বছর ধরে কন্টিনিউয়াসলি আমি পেয়ে আসছি। কারণ হলো কি, আমি আমার লাইফে বেশি কিছু বাইরে ঘোরাঘুরি করা, সময় কাটানো একদম সীমিত। শুধু আমি আমার কেসের উপরে স্টাডি করি, ক্লায়েন্টের কথাবার্তাগুলো শুনি, ক্লায়েন্টে কি বলছে, তার কি কি ডিফেন্স আছে, এগুলো আমি শুনি। আমাদের লোকজন অনেক ভুল ভ্রান্তি দোষগুলো করতেছে অজ্ঞাতসারে, আইন না জানার কারণে, যেটার জন্য আমার আরো বেশি কষ্ট হয়। আমি পয়সা না পাইলেও, বিনা পয়সা হইলেও, কম পয়সা হইলেও, যেভাবে হোক আমি কেসের উপরে সবসময় সজাগ থাকি, সবসময় আমি কনসেন্ট্রেট করি। আমি সবসময় ক্লায়েন্টের টেলিফোন করলে আমি মিস করি না, ব্যস্ত থাকলেও আমি 1 মিনিট কথা বলে দিয়ে দিই। এই যে মানি লন্ডারিং এর আইনটা প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের আন্ডারে আসছে, ওইটাই বড় না, সবচাইতে যেটা পাবলিসিটি মানুষের কাছে বেশি আলোচনা হয়েছে, সেটা হলো ক্যাশ সিজার। ক্যাশ পয়সা পকেটে পাইলেই পুলিশ এটা জব্দ করবে, এটাই বেশি আলোচিত হয়েছিল। It was part 5 that covered the forfeiture of cash that is suspected to be the proceeds of criminal conduct, unlawful conduct। কারণ পুলিশে বলছে কি, তারা যেখানে সন্দেহ করেছে যে এটা একটা অবৈধ কার্যকলাপ থেকে বা একটা ক্রিমিনাল কার্যকলাপ থেকে পয়সাটা আসছে, তাদের রিজনেবল গ্রাউন্ড আছে, তারা পয়সাটা নিয়ে যাবে। While Part 5 has grown in importance since the Act came into effect, the amendments introduced under Criminal Finance Act 2017 arguably made it even more significant. যখন আপনার ওই ক্যাশ সিজারটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, ওই যে মানি লন্ডারিং এর আইন, প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট 2002 সালের মাধ্যমে, 2002 অ্যাক্ট ক্রিমিনাল প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের আন্ডারে ওইটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর ওখানে আপনার ইন্ট্রোডিউস করা হয়েছিল ক্যাশ ফরফিট করা, ক্যাশ জব্দ করা। কিন্তু ওইটার চাইতেও বেশি সমালোচনা, বেশি আলোচনা, বেশি পাবলিসিটি পেয়েছে যখন ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট জানুয়ারি 2018-এ আসছে। যখন ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট এসে আপনার গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, অব্যক্ত সম্পদের বন্দনা দাও, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, নোটিশ না, ফিচার অর্ডার,
যে আপনার অ্যাকাউন্টের ভিতরে যে টাকা পয়সা যেগুলো আছে সেগুলো জব্দ করবে। কিভাবে হবে, কেন হবে, সেটা আমি নেক্সট সেগমেন্টে আবার বলছি। সবাই আমার সাথেই থাকুন। আমি আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার এই টপিকের উপরে আবার কন্টিনিউ করব।